আছেন সেটা হলো ডিবি হারুন। তো ডিবি হারুন ডিআইজি পর্যন্ত হয়েছিলেন, এডিশনাল আইজি হননি। তিনি সর্বশেষ এই যে ডিবির প্রধান রূপে, মহানগর ডিবির প্রধান রূপে তিনি দায়িত্ব পালন করেছেন এবং তার সে বিখ্যাত ভাতের হোটেল, এবং সেই হোটেলে তিনি এই যে এখন যারা কুশীলব, জুলাই আগস্ট বিপ্লবের যারা কুশীলব ছাত্র নেতাদেরকে তিনি সেখানে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন, তাদেরকে সেখানে জামাই আদরে তিনি রেখেছিলেন। এখন তার পক্ষ থেকে বলা হচ্ছে কিছু হয়নি, আর ছাত্র নেতারা বলছে যে আমাদেরকে একদিকে পিটিয়েছে, একেবারে গরু ছাগলের মতো পিটিয়েছে, পাছা লাল করে দিয়েছে, এবং অনেকে সেই পশ্চাৎদেশ এবং পৃষ্ঠদেশ সেই ডিবি অফিসের পিটুনিতে কীভাবে রক্তাক্ত হয়েছে সেই ছবিগুলো কিন্তু এখন ইন্টারনেটে ভাসছে। এবং এই ডিবি হারুন এতটা নির্মম নিষ্ঠুর, সে আবার আমাদেরকে পিটিয়ে আবার টেবিলে কাঁটা চামচ দিয়ে পোলাও কোরমার সামনে রেখে আমাদেরকে হাসি মুখে খেতে বলেছে, এবং আমরা খেয়েছি, আর সে ছবি তুলেছে। এরপর আমাদেরকে এত মারধর করার পরেও যাকে বলা হয় আমাদের পিতামাতাকে ডেকে এনেছে, তাদেরকে দিয়ে বিবৃতি দিয়েছে যে আমরা এখানে স্বেচ্ছায় এসেছি এবং এখন এখানে আছি নিরাপত্তার জন্য, বাইরে গেলে আমাদের মেরে ফেলবে, এই জন্য আমরা এখানে আছি। তো সেই ডিবি হারুন তো এখনও মরেননি, তিনি আছেন, তার সেই কৌশল আছে। তারপরে পুলিশের যে অন্য সকল কর্মকর্তা, যেটা আওয়ামী লীগের সময়টাতে তারা বিএনপির জন্য আজরায়েল রূপে ছিলেন, এর মধ্যে একজন ছিলেন বিপ্লব। হারুনের কথা তো আগেই বললাম। তো হারুন অনেকটা ডিপ্লোম্যাটিক ছিলেন, কিন্তু বিপ্লব ডাইরেক্ট ছিলেন। আরেকজন অফিসার ছিলেন মেহেদি। তো মেহেদি ছিলেন। তো এরকম এক ডজন পুলিশের যারা খুব নামকরা কর্মকর্তা, তারা মোরাললেস সবাই কিন্তু দেশের বাইরে নিরাপদে আছে, নিশ্চিন্তে আছেন, কিন্তু তাদের কানেক্টিভিটিগুলো কিন্তু রয়ে গেছে, ট্রেনিং রয়ে গেছে, অর্থবিত্ত সব কিছুই রয়ে গেছে। তো এই বিষয়গুলো একত্র করে আওয়ামী লীগের সেই সারা বাংলাদেশ থেকে যদি 50,000 লোককে ওয়ার্ড ভিত্তিক এইভাবে গোপনে ট্রেনিং দেওয়া হয়, এটা এই জনারণ্যে কত বড় ভয়ঙ্কর বিষয় হতে পারে। যে এই লোকগুলোর ট্রেনিং আছে কিভাবে বোমা মারতে হয়, এই লোকদের ট্রেনিং আছে কিভাবে বড় একটা সমাবেশ হচ্ছে বিএনপির বা জামাতের অন্য জায়গায়, সেই সমাবেশের মধ্যে গণ্ডগোল করতে হয়, কিভাবে সেখানে একটা ককটেল ফুটাতে হয়, কিভাবে ব্রাশ ফায়ার করতে হয়, সেখানে কিভাবে জঙ্গি হামলা করতে হয়, এরকম একটা যেটাকে বলা হয় আত্মঘাতী, এই ঘটনাগুলো আওয়ামী লীগের লোকদের অর্গানাইজ করে এই পুলিশের সাবেক কর্মকর্তা যারা আছেন, তার সঙ্গে অন্যান্য কর্মকর্তারাও থাকতে পারেন, এইরকম একটা রিপোর্ট গোয়েন্দারা নাকি তৈরি করেছে, মাহমুদুর রহমান পত্রিকায় ছাপা হয়েছে। এবং এটা সরকারের মধ্যে যথেষ্ট অস্থিরতা তৈরি করেছে, চঞ্চলতা তৈরি করেছে, আতঙ্ক তৈরি করেছে, এবং জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এর কারণ হলো আমরা সেই সিঁদুর মেঘ দেখে ভয় পাওয়া মানুষ। আমাদের এই জাতীয় জীবনে একটি মাস ভালো যায় না, কালবৈশাখী শেষ হতে না হতেই আকাশে মেঘের ঘন ঘটা, সেই প্রবল বর্ষণে বন্যার পরে শুরু হয় মঙ্গা, ফসল হানি হয়, এরপর অভাব অভিযোগ, সেই আশ্বিন এবং কার্তিক মাস যেতে না যেতেই শীত চেপে বসে। পুরো উত্তরাঞ্চল শীতের কারণে স্থবির হয়ে পড়ে, জনজীবন, কোনো কাজকর্ম করা সম্ভব নয়। রাস্তাঘাট বিকেল 3টা থেকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে, সকাল 10টার আগে সূর্যের আলো দেখা যায় না, মানুষের জীবন তছনছ হয়ে যায়। তো সেই শীতের সেই আমেজ, শীতের সেই ভয়াবহতা, কাঁপুনি যেতে না যেতেই আবার শুরু হয়ে যায় সেই চৈত্রের তীব্র তাপদাহ। চারিদিকে শুধু কাঠফাটা সেই রোদ, গরম, এবং সেটা শেষ না হতে হতে বৈশাখ মাসে এসে আবার কালবৈশাখী। এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা, চুরি ডাকাতি, রাহাজানি, সব মিলিয়ে আমাদের এই জীবনটা যেন কেমন। এর ফলে কি হলো কি, আমরা খুব সহজে উত্তেজিত হয়ে পড়ি, সহজে অস্থির হয়ে পড়ি, সহজে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, সহজে খুব ভয় পেয়ে যাই। আমাদের এই জাতীয় জীবনের সেই দুর্যোগ, সেটা সবসময় ছিল, আজ থেকে 5,000 বছর আগেও ছিল, এখনও আছে, আগামীতে হয়তো থাকবে। ফলে এখানে রাজনীতিবিদ যারা রয়েছেন, কর্তা ব্যক্তি যারা রয়েছেন, যারা আমাদের এই জাতীয় চরিত্রকে মূল্যায়ন করে আচরণ করতে পারেন, সেই সময়টা তুলনামূলকভাবে আমাদের জন্য স্বস্তির হয়। আমাদের ইতিহাসে খুব অল্প মহানায়ক রয়েছেন যারা আমাদেরকে এভাবে স্বস্তির জীবন দিতে পেরেছিলেন।
ইতিহাসে শায়েস্তা খান, ইতিহাসে গিয়াসউদ্দিন আজম শাহ, ইতিহাসে আলাউদ্দিন হোসেন শাহ, এরকম কয়েকজন মানুষ। তার আগে পাল জমানাতে ২-৩ জন পাল শাসক ছিলেন যারা খুব ভালো শাসন করেছেন। বল্লাল সেন, লক্ষণ সেনের জমানাও ভালো ছিল। এরকম মানে হাজার বছরের ইতিহাসে হয়তো আমরা ১০০ বছর ভালো ছিলাম, বাকি ৯০০ বছরই আমাদের জীবনে সমস্যা ছিল। এই কারণে আমাদের আতঙ্ক খুব বেশি, ভীষণ রকম আতঙ্ক। তো এখন এইরকম যখন ঘটনা ঘটছে, তখন আমরা যেভাবে ভয় পাচ্ছি, আমাদের প্রতিপক্ষ তারা হাসছে, দাঁত কিলবিল করে হাসছে, অট্টহাসি দিচ্ছে। শেখ হাসিনা ওখানে বসে হয়তো ব্যাগ গুছাচ্ছেন, তিনি হয়তো এই এখনই ঢুকে পড়বেন এরকম একটা প্রস্তুতি তিনি নিয়ে বসে আছেন। এবং আমরা এই কথা যখনই চিন্তা করছি, ভাবছি, তখনই আমাদের মধ্যে এক ধরনের মানে কাঁপুনি শুরু হয়ে গেছে। এমনকি যারা আওয়ামী লীগের লোকজন, তাদের মধ্যে এক ধরনের ভয় চলে আসছে যে আসলে কি হবে, শেখ হাসিনা যদি এসে যায়, আমরা তো শেখ হাসিনাকে মাইনাস করতে পারছি না। আমাদের চিন্তা থেকে, আমাদের ভয় থেকে, আমাদের আতঙ্ক থেকে কোনো জায়গাতে আমরা মাইনাস করতে পারছি না। প্রতিদিন এই নামটি সরকারের পক্ষ থেকে একভাবে উচ্চারিত হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে হচ্ছে, বিএনপির পক্ষ থেকে হচ্ছে। মানে বাংলাদেশে এখন যদি সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হচ্ছে বাংলাদেশে, সেটা হলো শেখ হাসিনা। আর সবচেয়ে বেশি যে গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটা আওয়ামী লীগ। অথচ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। বঙ্গবন্ধু যখন সেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, ঠিক যুদ্ধের ময়দানে সব জায়গাতেই বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো এই মুজিব বাহিনী সব মিলিয়ে মানে প্রতিটি পরতে, প্রতিটি মিনিটে, প্রতিটি ক্ষণে ক্ষণে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, শেখ মুজিব, শেখ মুজিব, শেখ সাহেব, শেখ সাহেব, যে জিকির ফিকির হতো। তো এখন যে জিনিসটা হয়ে গেছে, এখন এই বাংলাদেশে অতীতের যে কোনো আতঙ্কের চাইতে, অতীতে আমরা যেমন বর্গীদের আক্রমণ দেখেছি, মগদের আক্রমণ দেখেছি, পর্তুগিজদের আক্রমণ দেখেছি, ঠকদের আক্রমণ দেখেছি, জাট এবং মেথ এদের আক্রমণ দেখেছি। কিন্তু আওয়ামী লীগের নাম শুনলে অনেক মানুষের মধ্যে যে ভয় আসে, ছাত্রলীগের রামদার কথা মনে হলে, তলরের কথা মনে হলে, ছাত্রলীগের সেই চাপাতির কথা মনে হলে এখন পর্যন্ত অন্তরাত্মা কাঁপতে থাকে। দল বেঁধে আসছে, সেই চাপাতি দিয়ে মারতে আসছে। চিন্তা করুন তো কী একটা অবস্থা। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যারা দাপট দেখাচ্ছেন, এখন ছাত্রলীগের সেই জমানার কথা চিন্তা করেন, সেই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা চিন্তা করেন, পিলে চমকানোর মতো ঘটনা। সেই ঘটনা আবার ফিরে আসার কথা বলা হচ্ছে, গোয়েন্দা রিপোর্ট দেওয়া হচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে, তারা ট্রেনিং নিচ্ছে, কীভাবে চাপাতি চালাতে হয়, কীভাবে পিস্তল চালাতে হয়, কীভাবে অস্ত্র চালাতে হয়। এগুলো শুনলেই তো মনের মধ্যে এক ধরনের আতঙ্ক চলে আসে। এবং এটা আমরা যেভাবে আতঙ্কগ্রস্ত হচ্ছি, বিএনপির লোকজন কি হচ্ছে জানি না, তবে আওয়ামী লীগের লোকজন যে উল্লসিত হচ্ছে তার প্রমাণ হলো আপনারা হঠাৎ করে দেখবেন যে পাদপীঠে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা লাইভ ভিডিওতে চলে আসছে, যারা ইতিপূর্বে কথাবার্তা বলতেন না। এখন আওয়ামী লীগের অন্ততপক্ষে 1 ডজনেরও বেশি মানুষ প্রকাশ্যে কথা বলছেন। এবং সর্বশেষ ওবায়দুল কাদের সাহেব, তিনি কন্টিনিউয়াসলি সাক্ষাৎকার দিয়ে চলছেন। আগে অডিও বার্তা দিতেন, মুখ দেখাতেন না, এখন তিনি মুখ দেখান এবং তাকে যথেষ্ট সামর্থ্যবান মনে হয়, শক্তিশালী মনে হয়, সুস্থ মনে হয়। এবং তিনি মনে হয় যেন হারারও যৌবন ফিরে পেয়েছেন এবং আবার নতুন করে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন, এরকম একটা ভাবসাব তার অভিব্যক্তিতে ফুটে উঠেছে। ওই যে দেখেন লন্ডনে চলে গেছেন সমরেজাল করিম সাহেব, একসময় টেলিভিশনে খুব জনপ্রিয় ছিলেন, তারপরে এমপি হলেন, মন্ত্রী হলেন, তারপরে যে কোনো একটা পরিস্থিতিতে যে বাংলাদেশের পট পরিবর্তনের পরে তিনি চলে গেলেন এবং গিয়ে অনেক দিন চুপচাপ থাকলেন। এখন তারও একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে, তিনিও বিভিন্ন সেই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আওয়ামীপন্থী যারা সাংবাদিক আছেন দেশের বাইরে, সেটা ফজলুল বারী বলেন, সুলতানা রহমান বলেন, তারপর শেষে মোহাম্মদ ইসমাইল বলেন, অন্যান্য যারা আছেন সবার সঙ্গে ফাটিয়ে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তার সেই বক্তব্যগুলো লাখ লাখ মানুষ দেখছে, ফেসবুক, ইউটিউবে সেগুলো দেখছে। বাংলাদেশে থাকতেও তো তিনি এই টকশো করেই মূলত তো এমপিগিরির নমিনেশন পেয়েছিলেন, তো সেই মানুষ তো এখন কথা বলছে। তারপরে শেষে অনেকেই কথা বলছেন, মহিবুল হাসান চৌধুরী কথা বলছেন, তারপরে আব্দুর রহমান সাহেব কথা বলছেন, জাহাঙ্গীর কবির নানক কথা বলছেন। মানে যেই মানুষগুলো কথা বলতেন না, এখন তারা সবাই মোরলেস কথা বলা শুরু করেছেন এবং এই কথা জ্যামিতিক হারে বাড়তে থাকবে, জ্যামিতিক হারে এই কথাগুলো বাড়তে থাকবে। আর আগের সেই আরিফ জেকতিক
তারপরে শেষে যাকে বলা হয় নিঝুম মজুমদার, তারা তো আসেনি। তো এদের যারা মানে খুব উগ্রভাবে আওয়ামী লীগকে সমর্থন করেন এবং প্রতিপক্ষকে খুব নিষ্ঠুরভাবে মোকাবেলা করেন, এই যে ফোর্সটি যেটি মূলত গণজাগরণ মঞ্চ থেকে তৈরি হয়েছিল, সেই গণজাগরণ মঞ্চের ফোর্সটি আবার নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে ন্যারেটিভ তৈরি করছে, আওয়ামী লীগে ফিরে আসার জন্য একটা পথ তৈরি করছে এবং আগামীতে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ হবেন তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু করে দিয়েছেন। বিএনপির আসল চরিত্র কী, জামাতের আসল চরিত্র কী, এই 11 মাসে তারা কী কী করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আসল চরিত্র কী, এখন তারা বলার চেষ্টা করেছেন সারা বাংলাদেশে আমরা কেউ যেটা বুঝতে পারিনি এটা শেখ হাসিনা বুঝেছেন এবং শেখ হাসিনা যে কত সঠিক ছিলেন। 2009 সনে তিনি ডক্টর ইউনূসকে নিয়ে যে কথা বলেছেন সারা বাংলাদেশ তার বিরোধিতা করেছে, কিন্তু এখন বুঝুন ঠেলাটা, তো এই যে ন্যারেটিভগুলো তারা তৈরি করছেন এর বিরুদ্ধে, এর বিপক্ষে সম্মিলিতভাবে বিএনপি কিছু করতে পারছে না, জামাত কিছু করতে পারছে না, আওয়ামী লীগ কিছু মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগের যে বিরুদ্ধ পক্ষগুলো তারা কিন্তু নিজেরা দ্বন্দ্ব সংঘাত করছে। এখন আওয়ামী লীগ একেবারে এক দফা গোল করে যাচ্ছে, ডাইরেক্ট গোল করে যাচ্ছে, আর অন্যদিকে যারা মানে যাকে বলা হয় আওয়ামী বিরোধী শক্তি রয়েছে তারা তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয়ে তারা নিজেদের গোল পোস্টে মানে নিজেদের দিকে নিজেরা গোল করার জন্য তারা যাকে বলা হয় সর্বশক্তি নিয়োগ করছে। ধরুন একটা ফুটবল মাঠ, একদিকে আওয়ামী লীগের 11টা প্লেয়ার, অন্যদিকে জামাত, বিএনপি, এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের 11টা প্লেয়ার খেলছে পুরোদমে। এখন আওয়ামী লীগ দেখলো যে আওয়ামী লীগের দিকে গোল করবে সমস্ত দলগুলো 11টা প্লেয়ার, তা না করে সেই 11টা প্লেয়ার তারা নিজেরা নিজেদের দিকে গোল করছে। তো আর এই সুযোগে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা পাইকারি হারে গোল করে যাচ্ছেন এই তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে। ফলে এখানে আওয়ামী লীগের গোল প্লাস ওদের যে নিজেদের আত্মঘাতী গোল, এই আত্মঘাতী গোলে মানে এখন ওই পক্ষে যারা গোলকিপার আছেন তাদের তো চোখ কান সব ভোটা হয়ে গেছে, গোল পোস্ট ভরে গেছে গোলে। এবং এই গোলের কারণে সারা বাংলাদেশে যে গোলমালে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে অস্থিরতা তৈরি হয়েছে, যা কিনা এই মুহূর্তে বাংলাদেশে সব কিছু স্থবির করে দিয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।